ভাইরা আমার, সর্বোচ্চ যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। কিছুদিন আগে বলেছিলাম বেইমানি না করলে 3 মাস, আর এই মার্চ মাসে অনেক নমুনা পাওয়া যাবে। আর যদি বেইমানি করে তাহলে সর্বোচ্চ 1.5 বছর, কিন্তু তার জন্য অনেক ভয়াবহ করুণ পরিণতি ভোগ করতে হবে। আমরা এরই মধ্যে দেখতেছি প্রতারণার ভয়ঙ্কর চাপ। এরই মধ্যে আমরা দেখলাম ডেভিল ইনুসকে 1 বছর রাষ্ট্রীয় প্রোটোকল, জামাত থেকে ডেপুটি স্পিকার, পুলিশ হত্যার বিচার করা যাবে না, জুলাই জঙ্গিদের রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা, আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাদের যদি জামিনও হয় তাদের শোন অ্যারেস্ট। আইবি রহমান তার উদাহরণ। আমরা দেখেছি আওয়ামী লীগের সাবেক এমপিকে কিভাবে গ্রেপ্তার করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের আগে তারা যে ওয়াদা করেছিল, যে কথা দিয়েছিল, সেগুলো একে একে তারা ভঙ্গ করতেছে। বিদ্যুৎ জ্বালানি খাতে ব্যাপক পরিমাণ ঋণ, আর তাই আগামী গরমে লোডশেডিং সহ্য করার জন্য জনগণকে প্রস্তুতি নিতে বলতেছে এই সরকার। শুধু তাই নয়, প্রত্যেকটা খাতে বিপুল পরিমাণে বৈদেশিক ঋণের চাপ রয়েছে রাষ্ট্রের। আপনারা জানেন বিগত 1.5 বছরে পদ্মা সেতুর 1000 কোটি টাকা টোল আদায় হয়েছে, কিন্তু 1 টাকা কিস্তি দেয় নাই সরকার। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী বলতেছেন, সাংবাদিকরা প্রশ্ন করেছে এই বিপুল পরিমাণ ঋণ আপনারা কিভাবে দিবেন। তিনি এক কথায় উত্তর দিয়েছেন, ট্যাক্স বাড়াই দেব। যুক্তরাষ্ট্র থেকে পল কাপুর বাংলাদেশে খুব শীঘ্র 3 দিনের সফরে আসবেন। তার প্রধান লক্ষ্য ডেভিল ইনুসের রেখে যাওয়া চুক্তিগুলো বাস্তবায়ন এবং সেটি নবায়ন প্রয়োজন হলে করণীয়। কিন্তু সেখান থেকে যদি ফিরে আসা হয় তাহলে করুণভাবে রাজনৈতিক পরিণতি ভোগ করতে হবে, এমন হুমকিও সেখান থেকে দিয়ে দিয়েছে ডেভিল ইনুস। মূলত রাষ্ট্রীয় যে দলিল, রাষ্ট্র বিক্রিতা সবকিছু তাদেরকে দিয়ে দিয়েছে। এখন শুধু দখলে নেওয়া বাকি। যে সকল সেখান থেকে যে সকল পণ্য সামগ্রীগুলো বাংলাদেশ কিনবে, সেই চুক্তিতে লেখা রয়েছে সেটি ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা যাবে না। এমনভাবে পরীক্ষা করা যাবে না যে ওইটা নষ্ট পচা ধরা পড়ে গেছে, চলবে না, এই কথা বলা যাবে না। যেটা আসবে ওইটাই খাইতে হবে, যেটা আসবে কৃষক ওই পণ্যই কৃষকের নিতে হবে, ওইটাই তার জমিতে চাষাবাদ করতে হবে। যে মেডিসিন আসবে সেই মেডিসিনই জমিতে প্রয়োগ করতে হবে। জমির মাটির 12টা বাজা যায়, যাক, কিছুই করার নাই, ওইটাই নিতে হবে। এর বাইরে অন্য কোনো ওয়ে নাই। অন্য কোনো রাষ্ট্র থেকে কোনো কিছু ক্রয় করা যাবে না, অন্য কোনো রাষ্ট্র থেকে কোনো সমরাস্ত্র ক্রয় করা যাবে না। যুক্তরাষ্ট্র যে সকল দেশের প্রতি নিষেধাজ্ঞা বা স্যাংশন দিবে, সেই সকল দেশের সাথে সম্পর্ক রাখা যাবে না, সেই সকল দেশ থেকে কোনো কিছু ক্রয় করা যাবে না। এইগুলো ওই চুক্তিতে উল্লেখ রয়েছে। এই চুক্তি থেকে বের হয়ে গেলে অনেক বড় করুণ পরিণতি ভোগ করতে হবে, এমন হুমকিও তারা দিয়ে যাচ্ছে। ভাইরা আমার, আমরা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি ডেভিল ইনুস তার সন্তানকে ক্ষমতায় এনেছে। 12 তারিখের নির্বাচন কোনো জনগণের নির্বাচন ছিল না। 12 তারিখের নির্বাচন সমঝোতার নির্বাচন। বিএনপি, জামাত, এনসিপি এগুলো সবই এক গোয়ালের গরু। এক গোয়াল থেকেই এগুলোরা উঠে আসা। তাদের মধ্যে চুক্তি হয়েছে মিডিয়ার সামনে একে অপরকে অনেক ধরনের গালাগালি করব, মাঠ পর্যায়ে আমরা কিছু করবো না। আমরা সব ক্ষমতা ভাগ বাটোয়ারা করে দেশের যা কিছু, দেশের জনগণ মরুক বাঁচুক, অত আমাদের কিছু যায় আসে না। দেশের মানচিত্র ধ্বংস হয়ে যাক, কিছুই যায় আসে না। আমরা এখন ডেভিল ইনুসের অবশিষ্ট রেখে যাওয়া যে প্লেটে যা কিছু আছে কোনা কাপছে, সেইগুলো খুচাই মোচাই খাইয়া বাকি জীবন আরামায়েশ করে রাষ্ট্র থেকে বিদেশে চলে যাব, এটাই হচ্ছে প্ল্যান। সেনাবাহিনী 24-এর 5 আগস্ট ডেভিল ইনুসকে আইনে বসে। মূলত 24-এর 5 আগস্ট ক্ষমতা নিয়েছিল সেনাবাহিনী। ওই জঙ্গিদের মধ্যে থেকে সেরকম ভাবে মানুষকে চিনে বা মানুষ তাকে মেনে নিবে এমন কেউ ছিল না, যে কারণে তারা ডেভিল ইনুসকে দাঁড় করাইছিল। ডেভিল ইনুস তাকে যখন জনগণ তার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে আসছে, সাধারণ জনগণ, তখন তারা ডেভিল ইনুসের সন্তান অর্থাৎ পালক সন্তান তারেক রহমানকে আইনে বসাইছে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করার লক্ষ্যে। দেশের পরিস্থিতি আগামীতে আরো বড় ভয়াবহ দিকে চলে যাবে এই বার্তা এরই মধ্যে এই পাতানো নির্বাচনে কিংবা সিলেকশনের মাধ্যমে, সমঝোতার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা এই তারেক রহমান সরকার এরই মধ্যে তার অনেক কিছু আভাস আমাদের দিয়ে দিছে। তাই আমি আওয়ামী লীগ ভাই বোনেদেরকে বলবো, আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা নেতৃত্বদানকারী দল। এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব আজকে ঘরে ঘরে তৈরি হয়েছে। আওয়ামী লীগ জানে রাজপথে আন্দোলন সংগ্রাম কিভাবে করতে হয়। তাই সময় কিন্তু যত বেশি এদেরকে দেবেন, ওই যেই ডেভিল ইনুস সেই তারেক রহমান। একজনকে রাষ্ট্রীয় 1 বছরের জন্য সমস্ত নিরাপত্তা দিয়ে ওইখানে তারেক রহমান। তারেক রহমানের মধ্যে ডেভিল ইনুসের প্রতিচ্ছবি আপনারা পাই যাবেন।
তারা ক্ষমতায় আসার আগে ডেভিল ইউনূসকে প্রতিচ্ছবি বাপ বলে ডাকছে তারেক রহমানের মায়ের হত্যার পরে 1 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে ভরে রাখছিল ডেভিল ইউনূস। তাদের সাথে সেই শান্তি চুক্তি, আদান প্রদান, সেফ এক্সিট, রাষ্ট্র ধ্বংসের সমস্ত চুক্তি তারা এখন একে একে বাস্তবায়ন করবে। যত সময় দেবেন ততই রাষ্ট্রের ধ্বংস হয়ে যাবে, যত সময় দেবেন ততই আওয়ামী লীগের নেতা করবে আমার ভাইরা বিপদের মধ্যে পড়বে। তাই আমি বলবো সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিয়ে এদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। বাংলাদেশ কখনোই সাম্রাজ্যবাদ আমেরিকার কাছে মাথা নত করবে না, করে নাই ইনশাআল্লাহ। বিজয়ী তো গত সরকারের সাথে তার যে সম্পর্ক, আমরা কিন্তু মনে করতাম যে গত সরকারই বোধহয় এই ফেরেস্তার মতো মানুষটাকে হ্যারাস করছে, কিন্তু গত 18 মাস সরকার পরিচালনা করতে গিয়ে আমরা তার যে রূপটা দেখলাম সেটি আমাদের একদিকে যেমন অবাক এবং ব্যথিত করেছে। তো আজকে ডক্টর ইউনূস আসলেই কেমন মানুষ বা তিনি আসলেই দুর্নীতিবাজ কিনা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আমিনুল হক পলাশের সাথে। তিনি গ্রামীণ ব্যাংক, ডক্টর ইউনূস, তাদের দুর্নীতি এসব বিষয় নিয়ে বিস্তারিত তদন্ত করেছেন। আমিনুল হক পলাশ, আপনাকে স্বাগতম। ধন্যবাদ মিল্টন ভাই, আমাকে আপনার প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। জি, আমি ভূমিকায় বলেই দিলাম। তো আপনি যেহেতু তদন্ত করেছেন, আপনি তদন্ত করতে গিয়ে কি পেয়েছিলেন? ভাই দেখেন, প্রথমত হচ্ছে যে তদন্তের বিষয়টা এখানে একটু একটা জিনিস ক্লিয়ার করা দরকার যে অনেকের মাঝে কিন্তু এই প্রশ্নটাও আসে। ইভেন আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন এই বিষয়গুলা প্রকাশ করেছি বিভিন্ন সময়ে, অনেকেই বক্তব্যটা দেয় যে গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তার কাজ কি এই ধরনের তদন্তে কোন ক্যাপাসিটিতে যুক্ত হয়েছে বা কেন যুক্ত হয়েছে। দেখেন যে আমাদের এনএসআই যে অর্ডিন্যান্স অনুসারে চলে 1972-তে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাক্ষরিত, সেখানে কিন্তু পরিষ্কার বলা আছে যে রাষ্ট্রীয় স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় এবং নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় এনএসআই কাজ করতে পারে। আর আমাদের কাজের যে প্যাটার্নটা, যদি আমি আমার পেশাদারিত্বের জায়গা থেকেও যতটুকু বলা যায় যে বিভিন্ন দপ্তরের মাঝে যখন আপনার কোনো পর্যায়ে সমন্বয়হীনতা থাকে, সেই কাজগুলো হচ্ছে আমরা মিটিগেট করার চেষ্টা করি। যেমন ধরেন ট্যাক্স ফাইল বলেন, দুদকের বলেন, লেবার কোডের কেস বলেন, যেগুলো ডক্টর ইউনূসের ক্ষেত্রে হয়েছিল, এগুলো কিন্তু প্রত্যেকটা স্বশো ডিপার্টমেন্ট তারাই কাজ করেছে। বাট তাদের কাজগুলোর সমন্বয় সাধন এবং একটার সাথে আরেকটা যে ইন্টারলিঙ্ক গুলো ছিল, সেখানে আসলে ডট কানেক্টর হিসেবে আমাদের কাজটা ছিল। এবং এই কাজ করতে গিয়ে আসলে ডক্টর ইউনূস সম্পর্কে বিশদভাবে আমার জানার সুযোগ হয়েছে। এখন আপনি যদি এক কথায় বলা যায় ভাই যে ডক্টর ইউনূসের যে সকল দুর্নীতি, অপকর্ম বা আইনের প্রতি তার অশ্রদ্ধা, এই বিষয়গুলো সার্বিকভাবে আসলে রূপকথাকে হচ্ছে আপনার হার মানায়। হ্যাঁ, ডক্টর ইউনূসের লাইফ নিয়ে যদি প্রত্যেকটা সেগমেন্ট নিয়ে যদি আপনি এপিসোড করেন, আপনি এরকম অন্তত 10টা ক্যাচ মি ইফ ইউ ক্যানের মতো মুভি বানাইতে পারবেন। তো উনার শুরু থেকে শেষ পর্যন্ত আসলে প্রত্যেকটা ধাপে ধাপে উনার এই মিথ্যাচার, তারপরে ধরেন উনার হচ্ছে কপটতা, ভণ্ডামি, প্রতারণার আশ্রয় নেওয়া, অর্থাৎ খুব ভালো মানুষের একটা রূপ নিয়ে উনি প্রতিনিয়ত হচ্ছে এই কাজগুলো করে গিয়েছেন। আমি যদি জাস্ট শর্টলি একদম প্রথম থেকে ধরেন আসি, যেমন ধরেন উনি সারা বিশ্ব জুড়ে নিজেকে দাবি করেছেন যে উনি মাইক্রো ক্রেডিটের ওনার হচ্ছে মেইন মাইক্রো ক্রেডিট হচ্ছে উনার থিওরি বা মাইক্রো ক্রেডিটের উনি হচ্ছে প্রবক্তা। এই কথাটা কিন্তু ভুল। অর্থাৎ চিটাগং ইউনিভার্সিটির যে আপনার প্রজেক্টের মাধ্যমে এই মাইক্রো ক্রেডিটটা মেইনলি কাজ শুরু করেছিল জোবরা গ্রামে, সেখানে উনি অ্যাজ এ হোল প্রজেক্টে ছিলেন, কিন্তু মাইক্রো ক্রেডিট পার্টে ওনার সম্পৃক্ততা ছিল না। কিন্তু সেটা যখন হচ্ছে ফাংশনালি বেটার পারফর্ম করে এবং বাংলাদেশ ব্যাংক যখন এটাকে আসলেই একটা প্রসপেক্টিভ অপশন হিসাবে হচ্ছে চিন্তা করে, তখন বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক এবং কৃষি ব্যাংকের সমন্বয়ে আসলে হচ্ছে এই মাইক্রো ক্রেডিটের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের কার্যক্রমটা শুরু করে ডক্টর ইউনূসকে সেখানে হচ্ছে পিডি নিয়োগ দেওয়া হয়। এবং উনি প্রথম 10 বছর অর্থাৎ 1979 সাল থেকে 1989 সাল পর্যন্ত এটাতে চুক্তিভিত্তিক নিয়োগ ছিলেন। 89 সালে গ্রামীণ ব্যাংকের উনি হচ্ছে এমডি নিয়োগ প্রাপ্ত হন। তো আমি এই কথাটা এই কারণেই বললাম যে এই যে তার যে দুইটা মূল ভিত্তি তার ইন্টারন্যাশনাল এক্সপোজারের, যে উনি মাইক্রো ক্রেডিটের প্রবক্তা এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, ফান্ডামেন্টালি এই দুইটা জিনিস হচ্ছে রং। তো এর পরবর্তীতে কি হয়েছে যে ধরেন এর পরবর্তীতে এই গ্রামীণ ব্যাংকের অর্থায়ন দিয়ে উনি প্রায় 50-এর অধিক প্রতিষ্ঠান করেছেন। আপনাকে একটা ইন্টারেস্টিং বিষয় বলি, এই প্রতিষ্ঠানে ডক্টর ইউনূস হচ্ছে ঝোপ বুঝে কোপ মারার মতো মানুষ। হ্যাঁ, তো প্রথমে ধরেন গ্রামীণ ব্যাংক ছিল, উনি আপনাদের অনেকে এটা হয়তো হচ্ছে মনে থাকে না, মনে থাকার কথা না, যে 1996 সালে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, ডক্টর ইউনূস কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। তো যখনই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হলেন, তখনই উনি প্রথমবারের মতো
গ্রামীণ ব্যাংক থেকে অন্য একটা প্রতিষ্ঠান তৈরি করেন গ্রামীণ ব্যাংকের সাবসিডিয়ারি হিসেবে, যেটাকে বলা হয় গ্রামীণ কল্যাণ। সেখান থেকে গ্রামীণ ব্যাংকের প্রায় 376 কোটি টাকা উনি গ্রামীণ কল্যাণে সরাই নিয়ে যান। পরবর্তীতে এটার যে দাতা গোষ্ঠী নোরার, তারা সরকারকে অবহিত করে এবং উনি হচ্ছে টাকাটা ফেরত দিতে বাধ্য হন। অর্থাৎ উনি সুযোগ পাওয়া মাত্রই যে এই ধরনের টেন্ডেন্সি, এটা তার এজ এ হোল লাইফে ছিল। তো উনি ওই গ্রামীণ ব্যাংকের অর্থ দিয়ে গ্রামীণ কল্যাণ, গ্রামীণ টেলিকম এরকম প্রায় 50-এর মতো প্রতিষ্ঠান গড়েছেন। গ্রামীণ টেলিকমটা বর্তমানে হচ্ছে ওনার মেইন আপনার হচ্ছে মানি মেকিং টুলস। হ্যাঁ, তো এটা কিভাবে হইলো যে গ্রামীণ টেলিকমটা বেসিক্যালি গ্রামীণ ফোনের 34.2% শেয়ারের মালিক। এবং গ্রামীণ টেলিকম আপনার হচ্ছে গ্রামীণ ফোনের লাইসেন্স পাওয়ার প্রেক্ষাপটটা যদি একটু শর্টলি বলি, যে ডক্টর ইউনূস গ্রামীণ টেলিকম তৈরি করেছিলেন 1994 সালে গ্রামীণ ব্যাংকের সাবসিডিয়ারি হিসাবে, এবং উনি কিন্তু তৎকালীন সময়ে এটার লাইসেন্সের জন্য আপনার হচ্ছে অ্যাপ্রোচ করেছিলেন। তখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল, কিন্তু যেহেতু তখন বাংলাদেশে একমাত্র টেলিকম অপারেটর ছিল সিটিসেল এবং তার মালিক মুর্শেদ খান একজন বিএনপি নেতা, উনি কিন্তু মার্কেটটা ক্লোজ করে রাখা হয়েছিল, কোন টেলিকম অপারেটরকে সেখানে হচ্ছে এন্ট্রি নেওয়ার সুযোগ দেওয়া হয় নাই। তো পরবর্তীতে 1996 সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গঠন করার পরে ডক্টর ইউনূস আবার পুনরায় একই অ্যাপ্রোচ নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে যান, এবং উনি এভাবে অ্যাপ্রোচ করেন যে দেখেন, আমাদের গ্রামীণ ব্যাংকের যে ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার, আমরা তো মূলত দাতা গোষ্ঠীর থেকে হচ্ছে লোন এনে বা এইড এনে আপনার হচ্ছে অপারেশন চালাইতে হয়। আমরা যদি এই গ্রামীণ টেলিকমের মানে গ্রামীণ ফোনের লাইসেন্সটা পাই, সেক্ষেত্রে গ্রামীণ ব্যাংক একটা ফাইন্যান্সিয়ালি সলভেন্ট প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পাবে। এটার উপর ভিত্তি করেই কিন্তু ওনাকে হচ্ছে এই লাইসেন্সটা গ্রামীণ ফোনে 1997 সালে দেওয়া হয়েছিল, এবং পরবর্তীতে এই গ্রামীণ ফোন থেকে গ্রামীণ টেলিকমে প্রতি বছর প্রায় অন এন এভারেজ 1000 থেকে 1200 কোটি টাকা হচ্ছে লভ্যাংশ ঢোকে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এর কোনো টাকাই উনি আর হচ্ছে গ্রামীণ ফোনে হ্যান্ড ওভার করেন নাই, এই টাকাটা উনি গ্রামীণ টেলিকমে রেখে দিয়েছেন। এবং যখন আদালতের নির্দেশে 2011 সালে উনাকে হচ্ছে গ্রামীণ ব্যাংকের এমডি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়, তখন উনি গ্রামীণ টেলিকম সহ আনুষঙ্গিক যে প্রফিটের প্রতিষ্ঠানগুলো ছিল এগুলাকে একক নিয়ন্ত্রণের সাথে নিয়ে যান, অর্থাৎ গ্রামীণ ব্যাংকের সাথে এগুলাকে একটা সম্পূর্ণ অবৈধভাবে সেপারেট করে ফেলেন। এবং এই সেপারেট করে ফেলার মাধ্যমে কিন্তু আসলে ওনার একক এখতিয়ার এনশিওর হয় এই গ্রামীণ এন্টিটির বিভিন্ন প্রতিষ্ঠানের উপরে। এবং আমি যদি শর্টলি বলি যে এজ অফ টুডে এই গ্রামীণ নামধারী যে প্রতিষ্ঠানগুলো আছে তার ফাইন্যান্সিয়াল আপনার হচ্ছে ভলিউম প্রায় 30,000 কোটি টাকা, এবং এটার একক নিয়ন্ত্রণ ডক্টর ইউনূসের হাতে। উনি যে 50টা প্রতিষ্ঠান করেছিলেন সেগুলো কেন করেছিলেন? কারণ টাকাটা তো এক জায়গা থেকে আসে, গ্রামীণ ফোন থেকে লভ্যাংশ হিসেবে গ্রামীণ টেলিকম থেকে আসে। এখন উনি তো খরচ দেখাইতে হবে, উনি খরচ করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান গঠন করেছেন, সেগুলোর অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট হিসাবে হচ্ছে উনি প্রতি বছর 20 কোটি 30 কোটি 50 কোটি ভাবে খরচ করেন। এভাবেই আসলে উনি তার টাকাটা এখান থেকে হচ্ছে বের করে নিয়ে গেছেন। এবং ওই প্রতিষ্ঠানগুলো যেহেতু হচ্ছে নন প্রফিট হিসাবে উনি হচ্ছে রেজিস্টার করেন, ফলে কি হয়েছে যে এখান থেকে উনি ট্যাক্সও দিতে চান না। সো এই হচ্ছে ওনার ফান্ডামেন্টালি যে টাকা পয়সা আসলে হচ্ছে উনি কিভাবে হচ্ছে অ্যাকোয়ার করেছেন। এখন যদি আসি আমি হচ্ছে মামলাগুলোর ব্যাপারে, যে স্পেসিফিক যে বিষয়গুলো, এবং এটা নিয়ে কিন্তু হচ্ছে ধরুন 2011 সালেই বাংলাদেশ ব্যাংক থেকে একটা কমিটি গঠন করা হয়েছিল, বাংলাদেশে এমিকাস কিউরি প্রথম সারির হচ্ছে আইনজীবীদের নিয়ে, সেখানে ডক্টর ইউনূস নিজে তার বক্তব্য প্রদান করেছেন। সেই বাংলাদেশ ব্যাংক কিন্তু ক্লিয়ারলি ওই আপনার হচ্ছে প্রতিবেদনে বলেছে যে গ্রামীণ নামের যে এন্টিটি গুলো আছে এগুলো সম্পূর্ণ আসলে হচ্ছে গ্রামীণ ব্যাংকের এখতিয়ার, এটা গ্রামীণ ব্যাংকের হচ্ছে সাবসিডিয়ারি প্রতিষ্ঠান, সুতরাং এগুলোর উপরে গ্রামীণ ব্যাংকের আপনার অধিকার নিশ্চিত করা প্রয়োজন। সরকারের প্রতি ধরনের নির্দেশনা দিয়েছিল, সামহাও এই কাজটা হয় নাই। আমি একটা আপনি যে পর্যন্ত বললেন একটা জায়গায় যে গ্রামীণ কল্যাণ বা গ্রামীণ টেলিকম যখন করা হলো, কথা ছিল যে গ্রামীণ টেলিকমের যে প্রফিট সেটা গ্রামীণ ব্যাংকে আসবে, এরকম কিছু নাকি? না, গ্রামীণ টেলিকমটা করা হয়েছিল গ্রামীণ ব্যাংকের সাবসিডিয়ারি হিসেবে, অর্থাৎ গ্রামীণ ব্যাংকের বোর্ড মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হয় যে আমরা একটা গ্রামীণ ফোন একটা টেলিকম অপারেটরের সাথে একটা বিজনেসে যুক্ত হব, তো এই কারণে হচ্ছে আমরা একটা নতুন প্রতিষ্ঠান করি। এখানে কিন্তু আপনার অর্গানোগ্রামে লেখা আছে যে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানই হবেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান, গ্রামীণ ব্যাংকের থেকেই হচ্ছে ডিরেক্টর নিয়োগ দেওয়া হবে গ্রামীণ টেলিকমের জন্য। এটা সাবসিডিয়ারি হিসেবে গঠন করা হয়েছে, কারণটা কি, এটা সেপারেটলি জাস্ট টেলিকম বিজনেসটা করবে, গ্রামীণ ব্যাংকের রেগুলার কাজ করবে না। ফলে আলটিমেটলি তো গ্রামীণ টেলিকম যে লভ্যাংশটা পাবে সেটা তো হচ্ছে গ্রামীণ ব্যাংকেই আপনার যাওয়ার কথা, কারণ গ্রামীণ ব্যাংকেরই প্রতিষ্ঠান সেটা, এবং গ্রামীণ ব্যাংক থেকেই টাকাটা কিন্তু হচ্ছে গ্রামীণ টেলিকমে নিয়ে আসা হচ্ছে। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যেটা ছিল আপনার গ্রামীণ কল্যাণ বলেন বা যে প্রতিষ্ঠানগুলো, এগুলো সবগুলো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কিন্তু গ্রামীণ ব্যাংক থেকে এসেছে। সো আলটিমেটলি অ্যাজ এ হোল এগুলো হচ্ছে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠান হওয়ার কথা। এবং উনি আরেকটা যে কাজটা করেছে, যে গ্রামীণ ব্যাংক যখন প্রথম কাজ শুরু করে 1979 সালে, পরবর্তীতে 83-তে একটা অধ্যাদেশ করা হয়, 86-তে সংশোধন করা হয়, এবং ফাইনালি 2013 সালে এসে গ্রামীণ ব্যাংক আইন করা হয়। তো শুরুতে গ্রামীণ ব্যাংকে 40% ছিল হচ্ছে আপনার গভর্নমেন্ট মানে সরকারের শেয়ার, 60% ছিল হচ্ছে গ্রামীণ ব্যাংকের স্টেক হোল্ডার, অর্থাৎ যারা ঋণ গ্রহীতা তাদের।
পরবর্তীতে ইউনূসের বারবার সে তার ইচ্ছাই ছিল হচ্ছে এখানে সরকারের পার্সেন্টেজটা কমিয়ে নিয়ে আসা, যেন সরকার এটা হচ্ছে রুলস এন্ড রেগুলেশন গুলো অ্যাপ্লাই করতে না পারে বা হচ্ছে নজরদারি করতে না পারে। এবং সেটাই কিন্তু হয়েছিল। 2010 সাল পর্যন্ত উনি গ্রামীণ পদ থেকে ওনাকে সরিয়ে দেওয়ার আগ পর্যন্ত এই বিষয়গুলো কিন্তু আসলে হচ্ছে ভাই আনাই জানে সে সামহাও এই জিনিসগুলো হচ্ছে ম্যানেজ করে চলতো, এই যে ইরেগুলারিটিস গুলো ছিল সবগুলো ম্যানেজ করে চলতো। হ্যাঁ, তো এর পরবর্তীতে যখন হচ্ছে 2011 সালে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাও কিন্তু সামহাও সরকার হচ্ছে এটা এক্সিকিউট করে নাই। ফলে কি হয়েছে যে তখন হচ্ছে তার এই বিষয়গুলো অবজেক্টিভলি আপনার হচ্ছে ডকুমেন্টারি ওয়েতে দেখার সুযোগ পাওয়া গেল। তখনই কিন্তু আসলে এই জিনিসগুলো সামনে আসে এবং তখন হচ্ছে এই সংক্রান্ত হচ্ছে মামলাগুলো হচ্ছে জেনারেট করে। আমি যদি একটা মামলার কথা বলি, ডক্টর ইউনূসের যে ব্যক্তিগত ট্যাক্সের আপনার হচ্ছে মামলাটা ছিল, সেটা হচ্ছে যে 2011 সাল পর্যন্ত ওনার ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ছিল প্রায় 100 কোটি টাকা। এটা পার্সোনাল সম্পত্তি, আমি গ্রামীণ টেলিকমের কথা বলছি না। তো তখন উনি দেখলো যে এই টাকার তো তাকে অনেক বেশি ট্যাক্স দিতে হয়, উনি করলো কি তার নিজের নামে তিনটা হচ্ছে আপনার ট্রাস্ট গঠন করলো। একটা হচ্ছে ইউনূস, ডক্টর ইউনূস ট্রাস্ট, ডক্টর ইউনূস ফ্যামিলি ট্রাস্ট, একটা হচ্ছে ইউনূস সেন্টার। দেখেন এই লোকটা কতটুকু নার্সিসিস্ট, মানে সকল কিছুতে তার ইউনূস রাখতেই হবে। করে কি করলো, ওনার এই টাকাগুলো হচ্ছে এই প্রতিষ্ঠানগুলোকে হচ্ছে দেখাইলো সে দান করেছে। আবার এই প্রতিষ্ঠানগুলোর অডিট ফাইলে এগুলো লেখা থাকলো হচ্ছে সে হচ্ছে ডক্টর ইউনূসের কাছ থেকে লোন করেছে। যেহেতু লোন, তাহলে এই প্রতিষ্ঠানগুলোর ট্যাক্স দিতে হয় না। আর ওনার ফাইলে দেখাচ্ছে উনি তো দান করে দিয়েছে, তাহলে ট্যাক্সটা দিবে কিভাবে? সো এটা হচ্ছে ধরেন হচ্ছে ওনার এই দুষ্টামি, মানে রাষ্ট্রযন্ত্র বা আইনের প্রতি তার একটা চরম শ্রদ্ধা। এখানে ধরেন যে ট্যাক্সটা ছিল 15 কোটি টাকা, এটা দেওয়া তার জন্য কোনো ব্যাপার না। যার প্রপার্টির পরিমাণ 100 কোটি টাকা, সেখানে 15 কোটি টাকা ট্যাক্স দিতেই আসে। কিন্তু এই 15 কোটি টাকা ট্যাক্সের জন্য মানে একদম নিয়মতান্ত্রিক উপায়ে তার ট্যাক্স ধার্য করা হয়েছে দানের উপর ভিত্তি করে। সে কোর্টে হচ্ছে রিট পিটিশন দায়ের করে, উনি নিজেই কিন্তু দায়ের করেছে যে আমি এই ট্যাক্স দিব না, এটা আমাকে অন্যায়ভাবে ধার্য করা হয়েছে। সেই মামলা 2012 সাল থেকে কার্যক্রম শুরু হইয়া মানে 2023 সালে এসে হচ্ছে আপনার উনি ফাইনালি সকল আইনি প্রক্রিয়া শেষ করে ট্যাক্স দিতে বাধ্য হন 15 কোটি টাকা। এখন এই আপনার কথাতে যে জিনিসটা বলেছিলেন যে ডক্টর ইউনূস সবসময় দাবি করেন প্রতিহিংসা পরায়ণ ভাবে তার এই মামলাগুলোকে দেখা হয়েছিল বা তাকে অ্যাড্রেস করা হয়েছিল। আপনি আমাকে বলেন তো, এই যদি প্রতিহিংসা পরায়ণ বা মানে প্রতিহিংসার কারণেই যদি হচ্ছে তার এই মামলাগুলা আপনার করা হইতো বা সেভাবে তাকে হচ্ছে ট্রিট করা হইতো, তাহলে এই পুরাটা সময় তো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। একটা ট্যাক্স মামলা আদালতে 11 বছর কিভাবে চলে? একইভাবে তার অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর প্রত্যেকটা ট্যাক্স মামলা কিন্তু যেটা বললাম যে 11 সালের আগে তো এই ফাইলগুলো সব তার হচ্ছে ক্লোজ কন্ট্রোলে ছিল। যখন উনি গ্রামীণ ব্যাংক থেকে হচ্ছে এমডি পদ থেকে উনি প্রত্যাহার উনি হন, তখনই এই জিনিসগুলো দেখার সুযোগ হয়েছিল। তখনই কিন্তু আসলে এই কেসগুলা বা এই আপনার হচ্ছে ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটিস গুলা সামনে আসে। তো এর পরবর্তীতে তৎকালীন সময়ে যে গ্রামীণ টেলিকম বলেন, গ্রামীণ কল্যাণ বলেন, এগুলারও ট্যাক্স যে ফ্রড ছিল বা যে ট্যাক্স দেওয়া হয়নি সেগুলো নিয়ে হচ্ছে ট্যাক্স কর্তৃপক্ষ ট্যাক্স ধার্য করে। উনি একদম স্ট্রেট ফরওয়ার্ড, যে কোনো বিষয় আসলে উনি হচ্ছে কোর্টের রুল জারি করে এগুলোকে বছরের পর বছর ধরে হচ্ছে পেন্ডিং করে রাখে। তো এরকম ভাবে আমি যদি আপনি শর্টলি বলি যে 2023 সাল থেকে 2023 সাল পর্যন্ত 24 সাল পর্যন্ত, মানে উনি 5 আগস্ট ক্ষমতা দখল করলেন, তার আগ পর্যন্ত প্রায় 238 কোটি টাকা তার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এই আইনি লড়াইয়ের মাধ্যমে, যেটা প্রায় ধরেন কোনটা 5 বছর, কোনটা 7 বছর, কোনটা 10 বছর, 12 বছর পর্যন্ত আইনি লড়াইয়ের মাধ্যমে কিন্তু রাষ্ট্র আদায় করেছে। আর বাকি ছিল হচ্ছে যে 666 কোটি টাকা, যেটা খুব আলোচিত গ্রামীণ কল্যাণে, যেটা উনি ক্ষমতায় বসে হচ্ছে বাতিল করলেন। এটার ডিসিশন মানে চূড়ান্ত রায় কিন্তু আদালতে দিয়েছিল 1 আগস্ট 2024-এ। তো উনি আইসে কিন্তু এটা বাতিল করলেন। এরকম ভাবে যে কেসগুলো পেন্ডিং আছে সেই কেসগুলো যদি হচ্ছে আইনিভাবে সেটেল করা হইতো, ডক্টর ইউনূস এবং তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান থেকে রাষ্ট্র প্রায় 2000 কোটি টাকা হচ্ছে ট্যাক্স এখন পর্যন্ত বকে আছে। এবং এটাই শেষ না, এখানে সবগুলো প্রতিষ্ঠান দেখা হয় নাই, জাস্ট কিছু যেগুলো মেজর প্রতিষ্ঠানগুলা। তো এটা গেল ধরেন ট্যাক্স ফাঁকির ব্যাপার। এটা যদি কেউ জাস্ট একটু মানে আপনার সচেতন ভাবে চিন্তা করে, তাহলে তারা বুঝতে পারবে যে এখানে প্রতিহিংসার কোনো বিষয় ছিল না। এখন ওনার কথা হচ্ছে ওই যে উনি নোবেল বিজয়ী, উনি ট্যাক্স দিবে না, উনি আইনের ফাঁক ফুকর দিয়ে এই জিনিসটা হচ্ছে পার পেয়ে যাওয়ার চেষ্টা করতো। এই জিনিসটাই যখন আমরা অবজেক্টিভলি কাজ করে রাষ্ট্রের পক্ষে ট্যাক্স আপনার হচ্ছে আদায় করেছি, এখন আমরা হয়ে গেছি ধরেন ক্রিমিনাল ওনার কাছে। দ্যাট ইজ হচ্ছে বটম লাইন। এরপরে দেখেন আরেকটা তার মামলা ছিল হচ্ছে লেবার কোর্টে, যেটাতে তার 6 মাসের সাজা হয়েছিল এবং 5,000 টাকা জরিমানা হয়েছিল। এই মামলাটা করেছে হচ্ছে কলকারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। কেন করেছে? গ্রামীণ টেলিকমের কর্মচারীরা আবেদন করেছে তাদের কাছে, কারণ গ্রামীণ টেলিকমের কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাদের যে ন্যায্য লভ্যাংশ, ন্যায্য ছুটি বা আনুষঙ্গিক যে সুযোগ সুবিধা পাওয়ার কথা সেগুলো পাচ্ছিল না। তারা একাধিকবার কোর্টে গিয়েছে কিন্তু কোর্ট থেকে সমাধান পায় নাই। তখন তারা কলকারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে আবেদন করে।
সেটা যাচাই বাছাই করার পর মামলা হয় 2021 সালে। সেই মামলার রায়ও হয়েছে 2023 সালে, কিন্তু শ্রম আদালতের মামলাগুলা 1 বছরের ভিতরে সেটেল করার একটা মানে বাধ্যবাধকতা আছে লেবার ল অনুসারে, যে আপনার এটা আর্লি স্টেটমেন্ট। সেটাও উনি আদালতে তার যে আইনজীবী ছিলেন তিনি ধরেন হচ্ছে খুব সম্ভবত প্রায় 17 বার হচ্ছে আপনার হিয়ারিং করেছে, 17 দিন, অর্থাৎ ওনাকে পর্যাপ্ত শুনানি সময় দেওয়া হয়েছে। এই সময় উনি বিদেশ গিয়েছেন, এটা কিন্তু ক্রিমিনাল অফেন্স ছিল, তাও এই সময়ের মাঝে হচ্ছে উনি আপনার হচ্ছে বিদেশে গিয়েছেন, ওনার নিয়মতান্ত্রিক কাজ চালু রেখেছেন। এবং যখন ওনাকে হচ্ছে এইটার কারণে, কারণ দেখেন অভিযোগগুলো কি ছিল, উনি তার কোনো প্রতিষ্ঠানে কর্মচারীদের স্থায়ী করে না। কেন স্থায়ী করে না? কারণ স্থায়ী করলে তো হচ্ছে লভ্যাংশ দিতে হবে, স্থায়ী করলে হচ্ছে আপনার প্রভিডেন্ট ফান্ড গঠন করতে হবে, স্থায়ী করলে তাকে হচ্ছে আপনার ছুটি নগদায়ন করতে হবে, এই বিষয়গুলো উনি দিবে না। দেখেন কতটুকু মানে আপনার মানে কুটিল চিন্তার মানুষ, যে একটা প্রতিষ্ঠানে আমি হচ্ছে জাস্ট টেম্পোরারি ভিত্তিতে লোক রাখবো, তাইলে হচ্ছে আমাকে তাদের লভ্যাংশ দেওয়া লাগবে না, জাস্ট এই কারণে। অথচ এই প্রতিষ্ঠানটা 1000 কোটি টাকা আর্ন করে, সেখান থেকে তাদের এমপ্লয়ীদের ন্যায্য লভ্যাংশ প্রতি বছর দিয়ে গেলে তার এটা গায়ে লাগার কথা না, কিন্তু উনি দিবে না, কারণ কি উনি নোবেল বিজয়ী। সো এটাতে তার রায় হয়েছিল এবং তাকে কিন্তু জেলে যাইতে হয় নাই। যেদিন রায় হয়েছিল ওই কোর্টই তাকে হচ্ছে আপনার 5000 টাকা আপনার হচ্ছে জামানতের বিনিময়ে তাকে কিন্তু হচ্ছে জামিন দিয়ে দেয়। আর আরেকটা মামলা ছিল হচ্ছে আপনার দুদকের যে মামলাটা, সেটা হচ্ছে এই যে লভ্যাংশ দিচ্ছিল না, যখন এই বিষয়গুলা লেবার কোর্ট এবং হচ্ছে আদালত অবজেক্টিভলি দেখা শুরু করলো, তখন উনি কি করলেন, এই গ্রামীণ টেলিকমের আপনার হচ্ছে শ্রমিক নেতা এবং গ্রামীণ টেলিকমের এমপ্লয়ীদের আপনার আইনজীবীদের প্রভাবিত করে তাদেরকে 25 কোটি টাকা ঘুষ প্রদান করে উনি মামলাটা আউট অফ দ্য কোর্ট সেটেল করলেন। এবং এটার যে চেকের কপি সহ, যে শ্রমিক নেতাদের 3 কোটি করে 9 কোটি টাকা দিয়েছেন এবং বাকি 16 কোটি টাকা হচ্ছে 2 এমপ্লয়িকে মানে আইনজীবীকে দেওয়া হয়েছে, সেগুলোর প্রমাণ সহই কিন্তু হচ্ছে মামলা হয়েছে। একদম স্পেসিফিক অভিযোগ যে আপনি এই ঘুষ প্রদান করে অনৈতিকভাবে একটা আদালতে চলমান একটা কেসকে আউট অফ দ্য কোর্ট সেটেল করেছেন। এই বিষয়গুলো এটাও কিন্তু হচ্ছে তদন্ত শুরু হয়েছিল 2022 সালে, 24 সাল পর্যন্ত কিন্তু জাস্ট চার্জশিট হয়েছিল, উনি কিন্তু হচ্ছে আসার পরেই ওভারনাইট সব চেঞ্জ করে দেয়। তো এই বিষয়গুলো এইগুলো হচ্ছে তার 3টা কেস যার মানে তার এগেইনস্টে করা হয়েছিল, এবং প্রচুর ট্যাক্স কেস আছে। ট্যাক্স কেসগুলো কিরকম, যেটা বললাম যে সরকার বা ট্যাক্স অথরিটি যখনই তার কোনো প্রতিষ্ঠান বা তার উপরে ট্যাক্স ধার্য করে, উনি হাইকোর্টে একটা হচ্ছে রিট পিটিশন করে দেন। রিট পিটিশন করে যে এখানে কোনো একটা ভুল আছে, এরপরে ধরেন টাকা খরচ করে ওনার যেহেতু হচ্ছে প্রতি বছর 100 কোটি টাকা মানে আপনার 1000 কোটি টাকা আসে। জাস্ট ক্যান ইউ ইমাজিন যে একটা মানুষ আজকে রাতে ঘুম থেকে উঠে পরের দিন সকালে দেখবে যে তার ব্যাংক অ্যাকাউন্টে 3 কোটি টাকা আপনার হচ্ছে ঢুকে গেছে, এবং এইটার কোনো অপারেশনাল কস্ট নাই, গ্রামীণ টেলিকমে এখন কোনো এমপ্লয়ি নাই, এটা জাস্ট সরাসরি তার অ্যাকাউন্টে হিট করে। সো এই পরিমাণ ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি থাকলে সে আসলে তো ধরা কিছু সরা জ্ঞান করবে। ডক্টর ইউনূস হচ্ছে এইভাবেই আপনার ধরেন এই এন্টায়ার সময়টাতে যে অর্থ গ্রামীণ ব্যাংকের হওয়ার কথা তথা এই দেশের হচ্ছে ভূমিহীন যারা প্রান্তিক জনগোষ্ঠী মানুষের হওয়ার কথা, সেই টাকা দিয়ে উনি লেভিশ লাইফ লিড করছে। উনি এই যে আপনার ওনার প্রেস সেক্রেটারি আছে, সে বলে উনি নির্লোভ মানুষ, কি মানে যারা বলেন যে একটা মহামানবের মতো হচ্ছে তাকে রিপ্রেজেন্ট করা হয়েছে বিভিন্ন জায়গায়। উনি গুলশানে যে বাসাটাই থাকে, সেই বাসাটার দাম হচ্ছে 9 কোটি টাকা। সো উনি আসলে অলওয়েজ একটা লেভিশ লাইফ লিড করে। উনি প্রতি বছর প্রতি মাসেই যেমন পদে আসার পরে যেমন বিদেশ ভ্রমণ করতো, এছাড়াও প্রতি মাসে উনি বিদেশ ভ্রমণ করতো। সো উনার এই এন্টায়ার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি কিন্তু এই গরিব মানুষের টাকা দিয়ে, এই গ্রামীণ ব্যাংকের টাকা দিয়ে, যে টাকাটা তাদের অধিকার পাওয়ার কথা ছিল, এবং এখানে কিন্তু সরকারের সরাসরি আপনার হচ্ছে অংশীদার আছে। তো এই ব্যক্তিটা, এবং দেখেন আপনি এছাড়াও যদি দেখেন যে উনি যে বইগুলো লিখছে, আমি যদি একটু ক্ষুদ্র বিষয়ে বলি, একটা বই কিন্তু উনার নিজের লেখা, উনার নিজের জীবনীটা অ্যালেন জোনাস নামে আরেকজন লিখে দিয়েছে। উনার যে থিওরি গুলো আছে, যে আপনার মাইক্রো ক্রেডিট নিয়ে যে বই আছে, সোশ্যাল বিজনেস নিয়ে যে বই আছে, বা 3-0, তো এই জিনিসগুলো সবগুলো হচ্ছে আমেরিকা থেকে প্রেসক্রাইবড হয়েছে হচ্ছে আপনার কার্ল ওয়েবার নামক একটা ঘোস্ট রাইটার, সে লিখে দিচ্ছে, সেটা যে কেউ অনলাইনে সার্চ দিলেই পাবে। এখন এই একটা কেমোফ্লেজ তৈরি করে, এবং যেহেতু সে হচ্ছে ওয়েস্টের পোস্টার বয়, আপনি অ্যাসিস্ট্যান্ট ফাইলে দেখছেন যে তাকে কিভাবে আসলে এভাবে হাইলাইট করা হয়েছে, কোন কার্টুনে যাবে কিভাবে না যাবে, হয়তো তাকে আসলে লম্বা সময়ের জন্য প্রিপেয়ার করা হয়েছিল। এই সুযোগটা আসলে হচ্ছে উনি কাজে লাগিয়েছিল। আমি যদি শর্টলি বলি, ডক্টর ইউনূস একটা নার্সিসিস্ট নার্ড টাইপের মানুষ। তার অপকর্ম দুর্নীতি 20 মিনিট কেন ভাই, 2 ঘন্টা বলেও শেষ করা যাবে না। আমি জাস্ট ইন এ নাটশেল বিষয়গুলো বলার চেষ্টা করলাম। এবং সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে, অ্যাজ এ হিউম্যান বিইং হি ইজ নট ক্লিন, 1। আর 2 নম্বর হচ্ছে রাষ্ট্রযন্ত্রের প্রতি তার একটা ভয়াবহ রকমের অশ্রদ্ধা আছে। আমি যে কথাগুলো বললাম, যে ধরুন যে ট্যাক্সের পরিমাণ, ওনার যে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি, এই ট্যাক্সটা দিয়ে দেওয়া খুব কঠিন কিছু না, উনি কিন্তু ঠিকই দিয়েছে, কিন্তু 12 বছর কোর্টে ঘুরাই দিয়েছে। অর্থাৎ আমি নিয়মতান্ত্রিক উপায়ে মানবো না,
আমি নোবেল বিজয়ী বা আমাকে কেন মানুষজন 8-10 জনের মতো ট্রিট করবে, সেটা হচ্ছে তার সবচেয়ে বড় মানে ক্ষোভের জায়গাটা। এবং এই কারণে দেখেন যে উনি ক্ষমতায় পাওয়া আসার পরে কিন্তু নোবেল পুরস্কারকে হচ্ছে উনি করমুক্ত করেছে, যে মানে একটা মানুষ কতটুকু নার্সিস্ট হইলে এই ধরনের কাজ করতে পারে। সো এজ এ হোল দ্যাট ওয়াজ আওয়ার ফাইন্ডিং ফর দ্য শর্ট টাইম, বাট আপনি তো জানেন যে 5ই আগস্ট পরবর্তী সময়ে কি হয়েছে, বাকিটা মানুষজন স্বভাবতই সবাই জানে। কিন্তু এই যে তিনি যে সোশ্যাল বিজনেস কনসেপ্টের কথা বলেন এবং বলেন আমার কোনো সম্পত্তি নাই, আমার কোনো কোথাও মালিকানা নাই, এরকম উনি কিন্তু এই ধরনের সোশ্যাল বিজনেসের নামে ধরেন আমার কিছু নাই কিন্তু আমার আন্ডারে আছে 30,000 কোটি টাকা, তাই না? এবং আমার কথা মতোই সেটা খরচ হয়, আমার প্রয়োজনে সেটা আমি নেই, তাহলে তো আর কোনো সমস্যা নেই। আমরা যেহেতু দীর্ঘ আলাপ করব না, আমি সম্প্রতি উনি তো চলে গেছেন 12ই ফেব্রুয়ারি নির্বাচন দিয়ে, ইজ নো মোর দেয়ার অ্যাজ এন চিফ অ্যাডভাইজার, অ্যাজ দ্য চিফ অ্যাডভাইজার। তো উনি যাওয়ার আগে আমরা দেখলাম গোপনে একটা অধ্যাদেশ জারি করে গেছে, তার ব্যক্তিগত নিরাপত্তা 1 বছর তিনি ভিভিআইপি স্ট্যাটাস পাবেন, এসএসএফ এর নিরাপত্তা পাবেন। তো তার এত ভয় কিসের? বা এই যে তিনি 1 বছরের জন্য একটা ভিভিআইপি স্ট্যাটাস নিলেন, অতীতে আমরা কিন্তু এটা দেখি নাই। এটা কি আইনের চোখে কতটা ন্যায়সঙ্গত? আহ, আহ, ভাই, এই যে ভিভিআইপি স্ট্যাটাসটা উনি যেভাবে হচ্ছে জারি করলেন, এটার সবচেয়ে বড় মানে ভয়াবহ দিকটা হচ্ছে এটা উনি গোপনে করার চেষ্টা করেছেন। গোপনে করার চেষ্টা করেছেন মানে কি, আপনি জানেন যে কোনো সরকারি প্রজ্ঞাপন গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে সেটা সরকারি যে ওয়েবসাইট বাংলাদেশ প্রিন্টিং আপনার হচ্ছে পাবলিকেশন ডিপার্টমেন্টের ওয়েবসাইট, যেটাকে বিজি প্রেস নামে পরিচিত, সেখানে পাবলিকলি অ্যানাউন্স করতে হয়। কারণ রাষ্ট্রীয় সিদ্ধান্তগুলো জনগণকে জানাবে, কারণ রাষ্ট্রের মালিক জনগণ, যেটা হচ্ছে একদম প্রপার ডেমোক্রেটিক স্ট্রাকচার বলা হয়ে থাকে। উনি কিন্তু এই অর্ডারটা প্রথমত আপনার হচ্ছে সেই ওয়েবসাইটে দেখান নাই। সেই অর্ডারটা একটাই কপি প্রিন্ট করা হয়েছিল, যমুনা থেকে একজন কর্মকর্তা গিয়ে প্রিন্ট করে নিয়ে আসছে, হ্যাঁ, এবং এটা আর কোনো কপিও নাই, অস্তিত্ব নাই। এটা সামনে আসার পরে হয়তো জিনিসগুলো আসছে। এখন ধর এসএসএফ নিরাপত্তার যে বিষয়টা, আপনি জিনিসটা বলেন সিকিউরিটি থ্রেট কোন জায়গায়, আপনি যদি বলেন সিকিউরিটি থ্রেট থেকে আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে যে উনার ফিজিক্যাল সিকিউরিটি থেকে বড় থ্রেটটা হচ্ছে ভাই, যে মানুষটা এই 18 মাস ধরে কি কি অন্যায় করেছে, কি কি দেশ বিরুদ্ধে কাজ করেছে, অপকর্ম করেছে, সেগুলো তো উনি খুব ভালো করেই জানে। সো বেসিক্যালি তার যে সেফটি এক্সিটটা এনশিওর করার জন্য বা মানে এই নিভৃতে সবকিছু গুছিয়ে বাইরে চলে যাওয়ার জন্য এই সময় যতটুকু লাগে ততটুকুর জন্য আসলে হচ্ছে একটা শিল্ড তৈরি করার জন্য হচ্ছে আপনার এই অর্ডারটা করেছে। এখন দেখেন এই অর্ডারটা সে করেছে কি বলে, প্রথমত আমাদের হচ্ছে এরকম, এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে তার যে প্রেস সেক্রেটারি সে কিন্তু দেখেন আজকে আবার ফেসবুকে এটা একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে। উনি কি ব্যাখ্যা দিয়েছে, যে সাবেক প্রধান উপদেষ্টা 2001 সালে যে লতিফুর রহমান, উনি একই রকম একটা উনি তৎকালীন সময়ের একটা আপনার হচ্ছে অধ্যাদেশের ছবি বা প্রজ্ঞাপনের ছবি পোস্ট করে বলেছে যে এই আলোকে ডক্টর ইউনূস নিজেকে করেছে, এটাতে আইন বহির্ভূত কাজ হয় না। কিন্তু কথা হচ্ছে যে লতিফুর রহমান কে যে প্রজ্ঞাপনের বলে আপনার দেওয়া হয়েছিল, প্রধান উপদেষ্টা মানে 1 বছরের জন্য ভিভিআইপি ঘোষণা করা হয়েছিল, সেই আইনটা ছিল হচ্ছে এসএসএফ অর্ডিন্যান্স 1986 এর 2 ঘ ধারা। সেটা 2006 সালে হচ্ছে আপনার চেঞ্জই হয়ে যায়, অর্থাৎ সেই ধারার এই উদাহরণ এখানে প্রযোজ্যই না। 2006 সালে 29 অক্টোবর এই ধারাটা সংশোধন করে যে জিনিসটা বলা হয় সেটা হচ্ছে আপনার প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ইমিডিয়েট যিনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান থাকবেন এবং বিরোধী দলীয় নেতা, এই 4 জন 3 মাসের জন্য হচ্ছে আপনার পেতে পারেন, ভিভিআইপি পাবেন। তাইলে এখানে এই ধারা যদি আপনি করতে যান তাইলে হচ্ছে আপনার সর্বোচ্চ সুযোগ হচ্ছে 3 মাস, কিন্তু উনি কিন্তু এই ধারাতেও দেন নাই। উনি যে জিনিসটা করেছে যে 2021 সালে এসে এসএসএফ এর এই অর্ডিন্যান্সটা হচ্ছে আইনে পরিণত করা হয় 2021 সালে। সেখানে 2 ক ধারায় একটা অপশন রাখা হয়েছে যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এর বাইরে সরকার কর্তৃক ঘোষিত কোনো ব্যক্তিকে এসএসএফ নিরাপত্তা প্রদান করতে পারে ভিভিআইপি হিসাবে। এই ক্লজটা আনা হয়েছিল কেন? এই ক্লজটা রাখা হয়েছে এই কারণে, যখন বিদেশি বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রের অতিথিরা আসে তাদেরকে এসএসএফ আসলে কোন ক্যাপাসিটিতে সিকিউরিটি দিবে সেই জিনিসটা একটা আইনি ভিত্তি তৈরি করার জন্য, সেটা আইনি ভিত্তি তৈরি করার জন্য আসলে হচ্ছে এই ক্লজটা দেওয়া হয়েছিল, এবং সেটা খুবই টেম্পোরারি। সেটা ধরেন একজন বিদেশি অতিথি 3 দিনের জন্য আসলো, তাকে ওই সময়ের জন্য ভিভিআইপি ঘোষণা করে তাকে এসএসএফ প্রটোকল দেওয়া হইলো। এটা পার্মানেন্ট কোনো সলিউশন না। ডক্টর ইউনূস এই আইনটার অপব্যবহার করে এই আপনার হচ্ছে 2021 এর 2 ক অনুসারে আপনার
নিজেকে হচ্ছে 1 বছরের জন্য ঘোষণা করেছেন। এবং এই জিনিসটা হালাল করার জন্য কি করছে দেখেন, এই জিনিসটা হালাল করার জন্য কিছুদিন আগে বিএনপি নেত্রী খালেদা জিয়াকেও কিন্তু হচ্ছে এরকম ভিভিআইপি ঘোষণা করা হয়েছিল। যে এখন যদি কেউ আর্গুমেন্ট তুলে, আপনারা দেখেন বিএনপির কেউ কিন্তু এটা নিয়ে কোনো ধরনের আর্গুমেন্ট করতেছে না, কারণ এটা আর্গুমেন্ট করলে তখন ওইটাকে হচ্ছে বিতর্কিত হবে। বাট এই পুরো দুইটা কাজই করা হয়েছে আসলে আইনের অপব্যাখ্যা করে। এই আইনটা, কারণ প্রত্যেকটা আইনের তো হচ্ছে আপনার একটা স্পিরিট থাকে, বা এই ধারাটা কেন করা হয়েছে এটা স্পিরিটটা খুব ক্লিয়ার, যে আমাদের বিদেশি অতিথিদেরকে যখন হচ্ছে এখন এসএসএফ যখন কাউকে ক্লোজ গার্ড দেয়, সে তো হচ্ছে সশস্ত্র অবস্থায় দেয়, সেটাকে একটা আইনি স্ট্রাকচারে তো আপনাকে রাখতে হবে, রাইট? সো যখন বিদেশি অতিথির ক্ষেত্রে সে এটার জন্য, তো এটা একটাই ব্যাখ্যা হইতে পারে যে ডক্টর ইউনূস আদতে একজন মনে প্রাণে নিজেকে বিদেশি মনে করে, এই কারণে মনে করছে বিদেশিরা যদি পাইতে পারে আমার পাইতে সমস্যাটা কি, ওইখানে দিয়ে দিছে। এবং এটা সে খুব ভালো করেই জানে যে এটার আইনের মিস ইউজ হয়েছে, অপব্যবহার হয়েছে, এই কারণেই কিন্তু উনি হচ্ছে আপনার এটা বিজি প্রেসের ওয়েবসাইটে প্রকাশ করে নাই। এখন আমার আশঙ্কাটা ভাই অন্য জায়গায়। আমার আশঙ্কাটা হচ্ছে এই জায়গাতে দেখেন, প্রধান উপদেষ্টার কার্যালয়, যেটা আসলে হচ্ছে প্রধানমন্ত্রী কার্যালয় হয়ে থাকে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে কিন্তু বাংলাদেশের বেশ কয়েকটা হচ্ছে গুরুত্বপূর্ণ দপ্তর আছে। আমি যদি সংক্ষেপে বলি যে বাংলাদেশের অর্থনৈতিক আপনার হচ্ছে অঞ্চল কর্তৃপক্ষ, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড, তারপর হচ্ছে আপনার এনজিও বিষয়ক ব্যুরো, তারপর এসএসএফ, প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ, এই দপ্তরগুলো হচ্ছে এটার আন্ডারে। আপনি খেয়াল করে দেখবেন ডক্টর ইউনূস তার একদম ক্লোজ লোকগুলোকে এখানে বসাইছে। আশিককে সে এখানে বসায়া বিডার চেয়ারম্যান করেছে, বেজার চেয়ারম্যান করেছে এবং প্রতিমন্ত্রী মর্যাদা দিয়েছে। আরেক হিটম্যান লুৎফি সিদ্দিকীকে তাকে পররাষ্ট্র বিষয়ক দূত করলেও আলটিমেটলি তাকেও আমরা দেখেছি যে বিজনেস রিলেটেড, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ রিলেটেড অনেক কথা বলতে, অনেক সিম্পোজিয়াম করতে। তার মানে আমার আশঙ্কাটা হচ্ছে যে এই একটা জিনিসই তো উনি গোপন করতে পেরেছেন, এরকম আরো কত শত প্রজ্ঞাপন জারি করে এই 18 মাসে ডক্টর ইউনূস তার নিজের এবং তার ক্লোজ এলাইদের আপনার হচ্ছে আনওয়ারেন্টেড বেনিফিট প্রদান করেছেন। সেই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা না হয় ধরেন সিকিউরিটি ব্যাপার সামনে আসছে বলে আমরা জানতে পারছি, বা ডক্টর ইউনূসের এই 18 মাসের অপকর্মের ম্যাক্সিমাম তো এখনো সামনেই আসে নাই, আমরা জাস্ট হয়তো টিপ অফ দ্য আইসবার্গ বুঝতে পারছি। সো এটা আমাদের জন্য হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে অ্যালার্মিং। কারণ আপনারা দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে এনডিএটা স্বাক্ষর করা হয়েছে, সেটাতেও কিন্তু আমাদের বলেছিল এখানে রাষ্ট্রবিরোধী কিছু নাই সেই, কিন্তু যখন এটা পূর্ণাঙ্গ আমাদের সামনে আসলো, তখন তো সবাই বুঝতে পারছে যে আমাদের বলা যেতে পারে যে হচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে বা স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের সকল ক্ষমতাকে আসলে তুলে দেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে। তাই এরকম প্রজ্ঞাপন খেলায় ডক্টর ইউনূস রাষ্ট্রের আসলে কতটুকু ক্ষতি করে গেছেন, সেটা এখন হচ্ছে আসলে খুঁজে বের করা দরকার। যদি এই বাস্তবায়ন করে এটা আমলে নেয়, তাহলে তো আমার ভাবির পোলারা গোসা করবে, কষ্ট পাবে, রাগ করবে। যে কোর্টের বিষয়টা যখন আসলো, সেদিন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন কোর্টে একটা রিট মনে হয় দায়ের হয়েছে, জি অফিস সেটা তার পক্ষ নিয়েছে, এবং কোর্ট যে 4 সপ্তাহ সময় দিয়েছে, এটা অনেকে মনে করছে এটা ঝুলে থাকবে, সেখানে কোনো একটা সিদ্ধান্ত আসবে না। কিন্তু আপনি আবার আরেকটা মনে করিয়ে দিয়েছেন, এরা বিএনপি কোন জায়গায় কতক্ষণ স্থির থাকতে পারবে সেটার কোনো নিশ্চয়তা নেই। নিশ্চয়তা এই জন্যই নাই, এটা আমরা বলতেছি না, তাদের কার্যকলাপে প্রমাণিত হয়েছে। আমরা নিশ্চিত থাকতে চাই, কিন্তু আমরা দেখলাম আগে শুনেছি হাকিম লড়ে তো হুকুম লড়ে না, এখন হাকিম লড়ে হুকুমও লড়ে। সুতরাং আমরা এইভাবে বিশ্বাস করতে পারি না। এই জন্য তবে এদের যে সামনে যে এদের লক্ষণ যা দেখতেছি, তবে এরা যত কিছুই করুক, যতই একডুম বাগডুম ঘোড়ার ডুম সাজাক, এদের মনে হয় এদের কপালের সামনে শনি আছে আওয়ামী লীগ আসার আগেই। এটাও আবার মাঝে মধ্যে আমার মনে হয়। কারণ আপনি যে কথাটা বললেন, একজন শিক্ষিকার যে পরিণতির কথা, আবার সেই জঙ্গিবাদ, আবার সেই 63 জেলায় 64 জেলার মধ্যে 63 জেলায় বোমা মারার দিন ফিরে আসতেছে কিনা। এগুলো কিন্তু এই যে হত্যার কথাটা আপনি তুললেন, এটা কিন্তু সাধারণ হত্যা না। একজন শিক্ষিকাকে যেভাবে হত্যা করা হয়েছে এবং তারপরে কে যেন আত্মহত্যা করেছে, তাই এগুলো তো সন্দেহজনক। এটা তো ব্যক্তিগত কোনো কিছু না, এইখানে অন্য কিছু ঘটেছে, এটা ধামাচাপা দিবে, এটা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য। কারণ এই বাংলাদেশটা এই মুহূর্তে আইএসআই এর দ্বিতীয় শাখা, আইএসআই এর বি টিম বা পাকিস্তানের বি টিম এখন ক্ষমতায়। আমরা যে যাই বলি না কেন, উগ্রবাদ এই মুহূর্তে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। কোন উগ্রবাদ? যে উগ্রবাদ আমাদের দেশকে বহির্বিশ্বে একটি সন্ত্রাসী জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে তুলে ধরতেছিল,
সেই দিনগুলোই আবার আমরা দেখতে পাচ্ছি। অলরেডি 17 মাসে বাংলাদেশের জঙ্গিবাদ, উগ্রবাদ, মৌলবাদ ব্যাঙের ছাতার মতো ছড়িয়ে আছে। আপনি এদের জ্বালায়, পর গাছের জ্বালায় এখন গাছ খুঁজে পাবেন না। যদি অনেক সিংকুপাম, অনেক আওয়ামী বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, ভারত বিরোধী, বঙ্গবন্ধু বিরোধী, তাদের ভাষায় না বাংলাদেশ ঠিক আছে, তাদের কাছে তো ঠিক থাকবেই। তাদের কাছে ঠিক ততক্ষণই থাকে যতক্ষণ আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকে। অর্থাৎ এই দেশের কিছু মানুষ আছে, তারা মনে করে যে আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকলে দেশে গণতন্ত্র থাকে, আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকলে দেশে আইন শৃঙ্খলা ঠিক থাকে। মানে এদের 71-এ এত আঘাত পেয়েছে তারা, তাদের পূর্বসূরীরা এত আঘাত পেয়েছিল, এমন ভাবেই তাদের মন্ত্র পড়িয়ে দিয়েছে যে বাবারে যত যাই করার জীবনে ইসলামের 5 স্তম্ভ তো মানবেই, 6 নম্বর স্তম্ভ হলে আওয়ামী লীগ বিরোধিতা করবে। এটা ইমানি দায়িত্ব হিসেবে তারা এটা পালন করে এবং করে চলছে, আমরা তা দেখতেছি। শুধু যে দাড়ি টুপি আলাদা তা না। আগে আমি মনে করতাম, এই ভাই আপনার চ্যানেলের মাধ্যমে বলতে চাইতেছি, আমি প্রথমে যখন আমি প্রগ্রেসিভ রাজনীতিতে যুক্ত হই ছাত্র ইউনিয়নে, তখন মনে হইতো যে এই দেশে শুধু মৌলবীরাই হলো বদমাইশ, এরাই জঙ্গিবাদ, এরাই হচ্ছে দেশকে পিছিয়ে নেওয়ার 1 নাম্বার, মানে প্রথম সারিতে আছে। এখন আমার তা মনে হয় না। আমার বোধ, অনেকেই জানে যে আমি মৌলবীদের বিরুদ্ধে কথা বলি সারাদিন, আসলে তা না। আমার তাদের প্রতি করুণা হয়, তাদের প্রতি কষ্ট হয়, তারা নিজেরাও মরতেছে, দেশটাকেও মারতেছে, সারা পৃথিবীকেও ভিন্ন মেসেজ দিতেছে। কিন্তু এখন বুদ্ধিমান হওয়ার পরে দেখলাম যে এই মৌলবীদের চাইতে আপনার আমার মতো কোটটাই পরা, ক্লিন শেওয়ালা, যেগুলো মৌলবাদী, এরা আরো মারাত্মক। আপনার আমার মতো প্যান্ট শার্ট পরা, দাড়ি টুপি আলা হইলেই রাজাকার আল বদর তো আছে, কোনো সন্দেহ নেই। 71-এ আমরা দেখেছি দাড়ি টুপি আলা রাজাকার ছিল, যদি এখন এটা রং দিতে চায়, কিন্তু এগুলো একটা বদমাইশি, কোনো রং দেওয়া হবে না, ইতিহাস মুছে ফেলা যায় না। তাদের জেনারেলের ভাষা, হিস্ট্রি ক্যান নট বি রেস্ট, ইতিহাস কখনো মুছে যাবে না। কিন্তু এখন দেখি এই সিংকুক বাম, তারপর বিএনপি পন্থী, এদের মধ্যে যে রাজাকার আল বদরের চিন্তা চেতনা আছে, অসম্ভব ব্যাপার। মানে এদের কথা হইলো যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এদের মাথা গরম হয়ে যায়, এদের মাথা নষ্ট হয়ে যায়। কেন? আওয়ামী লীগের যে খুব প্রগ্রেসিভ দল তা কিন্তু না। আওয়ামী লীগ রোজা করে, নামাজ পড়ে, মসজিদ বানায়, তারপরেও তাদের ভালো লাগে না। কারণ কি জানেন? ওই যে 71, মানে 71 আসলে আর বঙ্গবন্ধুর নামটাতে এদের, আপনি যে কোনো রাজাকার আল বদরের সামনে শুধু বঙ্গবন্ধুর আলাপ করবেন 1 মিনিট, হয় ওই শয়তানের মতো, ওই যে ইসলাম ধর্মে নাকি আছে আজান দিলে শয়তান চলে যায়, আপনি বঙ্গবন্ধুর নামে 1 মিনিট কথা বলবেন, আপনার 5 টাকায় চলে যাবে। আর না হয় সে আপনারা মারবে, গালি দিবে, এখন তো মারবে, আর আগে পালিয়ে যেত। আর যদি আপনি বঙ্গবন্ধুর ভাষণ বাজান, মানে আমার মতে এই রাজাকার আল বদরদের জেল না দিয়ে, এদের মানে ফাঁসি না দিয়ে, এদেরকে 10 বছরের সাজা দিতে হবে, যে 10 বছর দিনে 2-3 বার করে বঙ্গবন্ধুর ভাষণ শুনতে হবে। দেখবেন ওরা সুইসাইড করবে, ওরা মারা যাবে। মানে এইরকম তাদের রাগ, এত ক্ষোভ। আমি কোনো মৌলবীকে, মানে এটা আমি আপনাকে 15-20 বছর আগের কথা বলতেছি, মৌলবী না, ক্লিন শেপ করা এক লোক সেনাবাহিনীতে চাকরি করতো, আমি তাকে 2001 সালে বঙ্গবন্ধুর ছবি পাড়াইতে দেখছি, আমি অবাক হয়ে গেলাম। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, কাকা আপনি এই ছবিটা পারলেন কেন? আপনি তো একজন মুক্তিযোদ্ধা। আমি অবাক হয়ে গেলাম, তিনি যে ভাষায় জবাব দিচ্ছে এগুলো এখানে বলা যাবে না, এই শব্দগুলো মানে আপনি পাবলিকলি বলতে পারবেন না, বঙ্গবন্ধুর সঙ্গে এমন কথা বলবো। আমি অবাক হয়ে যাই। ওই লোকের সন্তান আবার পরে আওয়ামী লীগ করতো, এই যখন 17 বছর আওয়ামী লীগ ছিল। এই যে বাংলাদেশে মানে বিস্ময়কর ব্যাপার এগুলো। আপনি মানে আমি যদি এই অভিজ্ঞতার কথাগুলো আপনাকে বলি, আপনি বিশ্বাস হয়তো করতে পারবেন না। এগুলো আমি যেটা বললাম, আমার এলাকার জামালপুরের লোকজন বুঝে ফেলছে আমি কার কথা বলেছি, কার সন্তানের কথা বলেছি, কারণ আমি কিন্তু বলছি একজন মুক্তিযোদ্ধা। আপনার ভাবিগুলাদের অনেক কথা বেরোচ্ছে নতুন করে। বারে গিয়ে মারা গেছে একটা ছেলে, জুলাই শহীদ বললে 30 লক্ষ টাকা তুলে নিয়ে চলে গেছে। আপনারা তো আমি দেখেছি, ওটা আমি তারেকও বলেছে 30 লাখ নিয়ে গেছে, ওটা তো মদ খেয়ে মারা গেছে। আরে ভাই, যাত্রাবাড়িতে ধর্ষণ করেছিল, সেই ধর্ষককে আবার তারই সহকারী এই জুলাই সন্ত্রাসীরা মেরে ফেলেছে, তাকেও তো জুলাই যোদ্ধা বানানো হয়েছে। এটা তো আরো ভয়ঙ্কর। এই যে এরূপ যে অতিরিক্ত 1 বছরের নিলেন, নিরাপত্তা নিলেন, এটাও মানবিক ভাবে বলা হচ্ছে লোকটা এত বুড়া, দৌড়াইতে পারবে না। অন্যদের দৌড়ানো দিলে সে তো দৌড়াইতে পারবে, এই লোকটা দৌড়াইতেও পারবে না। কিন্তু
এর জন্য এই লোক তো বাথরুমে যাইতে লোক লাগে, আমি তো জানি। এই লোক বাথরুমে যাইতে 2টা লোক লাগে, আর সেই লোকের এসএসএফ দিতেছে কেন আমি বুঝি না। এসএসএফ, আচ্ছা এই যে এসএসএফ দিল, কোনো কারণে যদি আওয়ামী লীগের 100 লোক একটা শক্ত মিছিল করে, ও দেখলে আর শুনলেই তো হার্ট ফিল করে মারা যাবে, এসএসএফ তে কি হবে? তাকে যে নিরাপত্তা দিয়েছে, আমার এটা হাসি আসে। এটা অনেকটা ওই যে খালেদা জিয়ার মরে যাওয়ার পরে যে নিরাপত্তা দিয়েছে না, লাশের নিরাপত্তা, ওইরকম নিরাপত্তা মনে হয় আমার হাসি আসতেছে। এটা আমাদের ট্যাক্সের টাকা এরকম একটা দেশদ্রোহীকে অতিরিক্ত নিরাপত্তা দিতে হবে। মহসিন রশিদ নামের একজন লোক সুপ্রিম কোর্টের, তিনি ইউনূসের বিরুদ্ধে একটা মামলা করার জন্য পেপার জমা দিয়েছেন এবং অ্যাকসেপ্ট হয় না। এটা ওইখানে আছে 2024 জুন মাসে ফিলিপাইনে ইউনূস সরকারের একটা কনফারেন্স ছিল। ওই কনফারেন্সে আসিফ নজরুল গিয়েছিল। ওই কনফারেন্সে কিন্তু এই নকশাগুলা তৈরি করা হয়েছিল। শেখ হাসিনা করতে হবে। হ্যাঁ শুনেন, এই অ্যাকচুয়ালি আমি এটা আরো দূরে যেতে চাই। শেখ হাসিনাকে, আওয়ামী লীগের সরকারকে উচ্ছেদ করার পরিকল্পনা, এটা তো যেদিন বিডিআর হত্যাকাণ্ড ঘটায় সেদিনই তো বোঝা গেছে যে এরা পরিকল্পনা করতেছে। এই সদ্য মনে হয় দেখেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসছে, আওয়ামী লীগ যখন ক্ষমতা চলে আসছে, হয় জেলে বিদ্রোহ করা হচ্ছে, পুলিশ করা হয়েছে, কিন্তু তখন ওই পরিস্থিতিতে বিডিআর এর ঘটনা হয়েছে। জি, মূলত ওই দিন তার আসলে তো টার্গেট ছিল শেখ হাসিনাই। তার আগের দিন শেখ হাসিনাকে মেরে ফেলতে পারে নাই, যে কোনো কারণেই হোক, তথ্য ফাঁস হয়ে যাক বা যে কোনো কারণেই হোক, তারা পারে নাই। পরের দিনই তো এই ঘটনাটা ঘটেছে। দরবারটা হওয়ার কথা ছিল তো আগের দিন, তাই না? আগের দিন মানে যে দরবার, যে শেখ হাসিনার যে দরবার শেষ হয়, তারপর আগের দিনই তো এটা ঘটার কথা ছিল, ঘটে নাই, কোনো কেন ঘটাইতে পারেনি। পরে তার একটা স্যাবোটাজ ঘটাইছে। আপনি যেটা বললেন, শেখ হাসিনার সরকারকে এই দেশে, আমি বারবার বলে এসেছি, মিলিটারি আর মোল্লা। আমার এই কথা শুনে অনেকেই রাগ করে, অনেকে আমারে আনফলো করেছে, আমি শুনেছি, কয়েকজন আমাকে বলেছে। কিছু করার নাই, আমি শেখ ফরিদ একজন ক্রিটিক। আমার মূল পরিচয় হচ্ছে আমি ক্রিটিক, আমি সমালোচক। আমাকে ওই কথাগুলোই বলতে হবে, যে কথাগুলো সবাই বলে না সেটা আমাকে বলতে হয়, এবং আমি বলতে চাই। সেটা হলো যে মোল্লা মিলিটারি আওয়ামী লীগের কোনোদিনই খালি বন্ধু ছিল না। আপনি জোর করে কাউকে বন্ধু বানাতে পারবেন না। আপনাকে যে লোকটা মনে প্রাণে ঘৃণা করে, যে প্রতিদিন তার ঘরে আওয়ামী লীগ ঘৃণার শব্দ শিখে, যে প্রতিদিন তার প্রতিষ্ঠানে, তার ব্যবসা প্রতিষ্ঠানে, তার কর্মের স্থলে সারাদিন আওয়ামী লীগ বিরোধিতা, বঙ্গবন্ধু বিরোধিতা করে, আর আমি অন্যান্য প্রতিষ্ঠানের নাম নিলাম না, অনেকে আহত হন, সেই সমস্ত বিশেষ প্রতিষ্ঠানে, ধর্মীয় প্রতিষ্ঠানে সারাদিন বঙ্গবন্ধু আওয়ামী লীগের বিরুদ্ধে আলোচনা। এটা আমি 12 বছর না 20 বছর, প্রায় 2 যুগের অভিজ্ঞতা থেকে বললাম, সারাদিন আলোচনা হয়। তারা বঙ্গবন্ধুর দলের, বঙ্গবন্ধুর মানুষের, বঙ্গবন্ধুর চেতনার, তার কন্যা শেখ হাসিনার পক্ষে তারা থাকবে, তারা তো ষড়যন্ত্র অলওয়েজ করবে। আমি তখন উত্তরাতে থাকি। আমাকে একজন এসে, আমার বাড়িতে একজন মেহমান এসেছিল, তিনি একজন সামরিক কর্মকর্তা পরিবারের, সামরিক পরিবারের। আমি তাকে চিনতাম না, সামরিক পরিবার। আমার বাসায় কে কে দেখা করে সবার খোঁজ আমি জানি না। আমার বাসায় আরেক মেহমান বললো যে উনি হচ্ছেন শেখ হাসিনার দেহরক্ষীর, এই পরিবার থেকে শেখ হাসিনার একজন দেহরক্ষী আছে। আমি বললাম তো জামাত করে, শেখ হাসিনা কি কেমন? এটাই হচ্ছে সমস্যা, দেখছেন? এটা তখন বিশ্বাস করি না, এটা বুঝতে পারছি 4-5 তারিখের পরে। এইভাবে সব জায়গায় মোল্লা মিলিটারি কোনোদিনই আওয়ামী লীগের বন্ধু ছিল না। এটা আমি আওয়ামী লীগের বন্ধুদেরও বুঝাইতে পারি না, আওয়ামী লীগের মুরব্বীদেরও বুঝাইতে পারি না, খোদ আওয়ামী লীগের কট্টর মানুষেরও বুঝাইতে পারি না, বোঝানো যায় না। যেটা সৈয়দ আশরাফ সাহেব বলেছিলেন যে মৌলবাদী শক্তি হচ্ছে আওয়ামী লীগের 1 নম্বর শত্রু। যেহেতু তিনি মন্ত্রী ছিলেন, অফিসিয়াল কারণে, নৈতিক কারণে, কূটনৈতিক কারণে, রাজনৈতিক কারণে বা বহুবিধ কারণে সৈয়দ আশরাফ সাহেব মিলিটারি নামটা নিতে পারেন নাই। এটা বুঝে নিতে হবে, সমাজদারকে নিয়ে ইশারা বি কাফিয়ে। কারণ আমাকেও যদি কালকে সরকারি কোনো পদ দেওয়া হয়, আমি কি গিয়ে বলতে পারবো মোল্লা আর মিলিটারি আওয়ামী লীগের শত্রু? আমিও পারবো না, আপনিও তখন বলতে পারবেন না, বাইরে থেকে বলা যায়। যেমন আসিফ স্যারকে বলেছিল আপনার 26 লক্ষ ভারতীয় কোথায়, যাদের চাকরি করছে, বলেছিলেন বাংলাদেশের ভারত বিরোধী যে জজবাকে আপনি একটা সমুদ্রে পরিণত করছেন, 26 লাখ কোথায়? কি বলেছিল তিনি? কি বলেছিলেন? আমি তো তখন সরকারে ছিলাম না, উপদেষ্টা ছিলাম না। এখন তাকে যদি জিজ্ঞেস করে আপনি যে সরাইলেন না, কারণ কি? বলবো আমি তো এখন উপদেষ্টার বাইরে। তো আসলেই মানুষ যখন কোনো জায়গায় থাকে, পদে থাকে,
বলা যায় না। যেমন আপনি এখন উপস্থাপক, অনেক প্রশ্ন আছে যেগুলো আপনি আমাকে করতে পারবেন না, আমি বললেও আপনি বলতে পারবেন না, আলোচনায় যেতে পারবেন না। সৈয়দ আশরাফ সাহেব যেটা বলেছিলেন, যিনি বিজ্ঞ, তার অভিজ্ঞতা, তিনি ছিলেন স্বল্পভাষী, দীর্ঘ ভাষণে তিনি বলেছিলেন সেদিন যে মৌলবাদী শক্তি হলো আওয়ামী লীগের শত্রু। এটা আমরা বারবার বলছি, মৌলবাদী শক্তি শুধু আওয়ামী লীগের শত্রু না, আজকে প্রমাণ হচ্ছে এটা বিএনপির শত্রু। যদিও মৌলবাদীদের প্রধান পৃষ্ঠপোষক, 1 নম্বর পৃষ্ঠপোষক বিএনপি, তাদের কোল্লে পিঠে ঘাড়ে ফিটার খিলিয়ে তাদেরকে বড় করেছে, পেলে পুষে এখন তাদেরকে খেতে যাচ্ছে। আমরা জানি না এর শেষ কি হবে। তবে এই দেশটাতে আপনি যেটা বলেন, আমার ভাবির পোলারা চলে যাবে, চলে যেতেই হবে, কারণ এই দেশটা আমার ভাবির পোলাদের না, এই দেশটা আমার ভাইয়ের আপনি পোলাদের। যে বললেন এই যে মনে হয় আওয়ামী লীগের ক্ষমতায় আসলো, তাহলে মোল্লা মিলিটারি এসে কি করবে? মোল্লা মিলিটারি সম্পর্কে আপনি, ধন্যবাদ আপনাকে। আমি এই কথা তুললেও কেউ আমাকে কাউন্টার প্রশ্ন করে না, আমি উত্তর দিতে পারি না, কারণ কাউন্টার প্রশ্ন না করতে তো দেওয়া যায় না। আপনি একটা আমি চাই যে আজকের এই কথাটা যেন দয়া করে আওয়ামী লীগের কর্মী, আওয়ামী লীগের বুদ্ধিজীবী, আর আওয়ামী লীগের নীতি নির্ধারক, তারা আমার এই কথাটা অন্তত দয়া করে একটু শুনবেন, মানেন না মানেন। আপনি যেটা বললেন যে তাহলে আওয়ামী লীগ কি করবে আবার ক্ষমতায় এলে, কারণ সে তার মোল্লাদের পাকিস্তান পাঠিয়ে দিতে পারবে না, মিলিটারিদের তো আর বঙ্গোপসাগরের ঘাঁটি করে ওখানে রাখতে পারবে না, কোনো সন্দেহ নেই। এটা একটা জটিল প্রশ্ন, $1,000,000 কোশ্চেন এটা। তাহলে আওয়ামী লীগ কি করবে? আওয়ামী লীগকে এখানে 20 দাঁত ভেঙে দিতে হবে, মৌলবাদের 20 দাঁত ভেঙে দিতে হবে, আর রাজনীতিকে রাজনীতিবিদের হাতে দিতে হবে, মিলিটারির হাতে নয়। মিলিটারিদের বুঝিয়ে দিতে হবে যে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র, তোমার দায়িত্ব তুমি পালন করো, তোমার দায়িত্ব দেশের নিরাপত্তা রক্ষা করা বহিঃশত্রুর হাত থেকে, আর জাতীয় দুর্যোগে তোমাকে আসতে হবে। এই জন্যই তুমি শপথ নিয়েছো। হাসপাতালের পরিচালক থেকে আরম্ভ করে দেশের গুরুত্বপূর্ণ 70-এর বেশি পদ মিলিটারি সবসময় এনজয় করে এরশাদ আমল থেকে। আওয়ামী লীগের এটা পাকিস্তানি প্রসেস। এটা শিখেছে বাংলাদেশের মিলিটারি, এটা শিখেছে ব্যাংক বানানো, ব্যবসা করা, হাসপাতাল বানানো, এমনকি ট্রেনিং করানো। আর্মিদের একটা ট্রেনিং সেন্টার আছে, মানে টেকনিক্যাল স্কুলের মতো, মানে যারা কর্মশালা না, তারা ট্রেনিং দেয়, সরকারের মাধ্যমে একটা সার্টিফিকেট দেয়। সেখানে আমিও ট্রেনিং করেছি। তারা বহু কিছু করেছে। তারা হেন সেক্টর নাই যে তারা করে নাই। আপনি শুনলে আশ্চর্য হবেন, সেনাবাহিনী কর্মকর্তারা এখন বাড়িতে বিয়ে করে না, মসজিদে বিয়ে করে। এটা হচ্ছে টোটালি ইসলামী চরমপন্থীদের একটা সিমটম। অপ্রিয় হলেও এই কথা সত্য। বাংলাদেশে সবচেয়ে বড় প্রতিযোগিতা কি জানেন? সবচেয়ে বড় প্রতিযোগিতা বলেন, কেরাত প্রতিযোগিতা। আমি আরো ডিপে যাচ্ছি, আপনাকে শুনেন। সবচেয়ে যে প্রশ্নটা করেছেন কি করবে আওয়ামী লীগকে, মৌলবাদীদের 20 দাঁত ভাঙার জন্য এই সমস্ত মৌলবাদীদের তাদের যে ফাইন্যান্সিয়াল জায়গা আছে সেগুলোতে হস্তক্ষেপ করতে হবে, তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে। তাদের প্রতিষ্ঠান, তারা কোথা থেকে পয়সা আনে, কোথায় খরচ করে, এগুলোর ব্যাপারে তদারকি করতে হবে। তাদের যাতায়াত, কে কোন দেশে যায়, মৌলবাদীরা, এগুলো খোঁজ রাখতে হবে। তাদের সাথে কারা কারা মেশে তার খোঁজ রাখতে হবে। মাদ্রাসাগুলোতে নজরদারি বাড়াতে হবে। আপনি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও মাদ্রাসা আপনি জাতীয় সঙ্গীত গাইতে পারবেন না, বলে লাভ নাই। আপনি জীবনেও তাদের আপনি মেইন রুটে আনতে পারবেন না। মাদ্রাসা থেকে ইউনিভার্সিটি ভর্তি হওয়া সবচেয়ে সহজ। জি 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 জি, ঠিকই বলছেন। তার চেয়ে বড় কথা যে সেই জন্য বলছে মাদ্রাসার চিন্তা বাদ। এখন এটা আগেও বলেছি সম্ভবত আপনার এখানে, যে বিশ্ববিদ্যালয়গুলো যাতে মাদ্রাসায় পরিণত না হয় এদিকে খেয়াল রাখতে হবে। আর যদি খেয়াল না করে 5ই আগস্ট এরকম প্রতি বছর ঘটবে, 17 বছর পর না, প্রতি বছর ঘটবে। মৌলবাদ কত শক্তিশালী হলে আওয়ামী লীগ এবং বিএনপি কে একই সাথে চ্যালেঞ্জ করে, এই দেশে জঙ্গিবাদ কত স্প্রেড করলে, কত শক্তিশালী হলে, কত শেকড়ে চলে গেলে আওয়ামী লীগ এবং বিএনপি কে একসাথে চ্যালেঞ্জ করে বসে আছে, এটা ভাবতে পারেন? সেনাবাহিনীর যে কথা বললেন, সেনাবাহিনীর ভিতরে মৌলবাদী গিজ করে। এদেরকে উপরে নজর, টোটালি ফাঁকি। আপনি দেখেন বাংলাদেশ ক্রিকেটের যে বোর্ডের প্রধান, তার চেহারা দেখেছেন? আমাদের সেনাবাহিনী প্রধানের বঙ্গভবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবি হচ্ছে সেখানে ইমামতি করছেন। না, এগুলো তো ব্যক্তি জীবনে, কিন্তু তারা ধার্মিক না। তারা কিন্তু চেতনায় মৌলবাদী, ধার্মিক না। ধার্মিক হলে আপনাকে সত্য কথা বলতে হবে। আর ইসলাম ধর্মে তো ব্যাংকিং সিস্টেমই নেই, ব্যাংকে আপনি টাকা রাখতে পারবেন না, দুর্নীতি করতে পারবেন না। কিন্তু সেনাবাহিনীতে দুর্নীতি হয় না, শুধু পুলিশই দোষ। ও সব মাছে গু খায়, ঘাইরা মাছের নাম হয় না।
সব পুলিশ ঘুষ খায়। পুলিশ এখনো 3 থেকে 4 নাম্বারের উপরে উঠতে পারে নাই। শিক্ষা বিভাগ, বন বিভাগ, এরা হচ্ছে ভূমি, এরা হচ্ছে হলো আপনার 1, 2, 3 থাকে। পুলিশ থাকে 4 নাম্বারে ঘুষে, সেনাবাহিনী ঘুষ খায়। বাংলাদেশের যত কন্ট্রাক্টরি হচ্ছে সেনাবাহিনীর ভিতরে, ওই কমিশনের টাকাটা তো আগে কেটে নেয়, তারপরে না আপনার হাতে মূল টাকা দেয়। সেনাবাহিনী তো তুলসী পাতায় ধোয়া না। আর্মি ইয়ারকে হ্যাঁ, ওই যারা বলে যে যারা বলে যে চেয়ারম্যান গমসুর, সন্দেহ নাই চেয়ারম্যান গমসুর, এমপিরা দুর্নীতি করে, কোনো সন্দেহ নাই তারা দুর্নীতি করে। সেনাবাহিনী কি তুলসী পাতায় ধোয়া? তারা ঘুষ খায় না? তারা আরো বেশি খায়, আগে কেটে নেয়, আগে বিসমিল্লাহির রহমানির রহিম করে কেটে নেয়, তারপরে তারা কাজ করে। আমরা এগুলো জানি, সবই জানি, আমরা সবই জানি সেনাবাহিনী কোথায় কোথায় ঘুষ খায়, সবই জানি আমরা। সেনাবাহিনী ঘুষ খায় না মানে? আর বাংলাদেশের যত আকাম কুকাম হয়েছে, যত দেশে ভয়ঙ্কর কিছু ঘটেছে, সব সেনাবাহিনী দেয়। অপ্রিয় হলেও এই কথা সত্য। আমরা জানি যে এই কথাগুলো আমার দেশের বুদ্ধিজীবীরা বলবেন না, কারণ এই দেশে শুধুমাত্র ইউনুসের সার্টিফিকেট হইলো, ইউনুসের পাসপোর্ট নাই, আর ইউনুস 3rd ক্লাস পেয়েছিলেন। এই কথাটা বলার কারণে কলিমুল্লাহ স্যার জেলে। এই দেশে কথা বলা তো বিপজ্জনক। এই যে লোকটা নিরীহ, তার নামে কথা বললে জেলে যেতে হতো। সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলার সাহস কার আছে? কয়জনের মাথায় গাড়ে মাথা 4-5টা আছে, রাবণের মতো 10টা আছে, কথা বলবে? কারণ বললো আমি কিভাবে বলি? আমার কোনো আগ্রহ নেই, আমার কোনো আকাঙ্ক্ষা নাই, আমার কোনো আশা নাই, আমার কোনো এজেন্ডা নাই, তাই আমি বলতে পারি। তাই আমি ভীতিহীন। আমার ওই দেশে গিয়ে এমপি মন্ত্রী হইতে হবে না, ওই বাংলাদেশের থেকে আমাকে সুবিধা নিতে হবে না, আমাকে বিভিন্ন রাজনৈতিক